স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আর আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ এবং প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবির মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিনের যে সব খবরগুলো শিরোনাম হয় সেগুলো নিয়েই প্রতিদিন নিয়মিত আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি থাকে। রাত 12টায় প্রতিদিন হয়। একটু শুরুতেই দেখে আসতে চাই সারাদিন যে খবরগুলো শিরোনাম হয়েছে। হবিগঞ্জের সাতছড়ির জাতীয় উদ্যান থেকে শুক্রবারও অস্ত্র উদ্ধার করেছে র্যাব। এ নিয়ে চতুর্থ দফায় উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে রাইফেল, মেশিনগান, পিস্তল ও এসএমজির বিপুল পরিমাণ গুলি ও ম্যাগাজিন। আমরা যেটা পাচ্ছি এটা সবই অস্ত্রগুলো আমরা পরিত্যক্ত অবস্থায় পাচ্ছি এবং এটার আপনার তদন্তের মাধ্যমে এটা বের হয়ে যাবে যে কী হয়। বাট আমাদের এখানে কোনো আসামি এখন পর্যন্ত আমরা অস্ত্রের সাথে উদ্ধার করতে পারি। প্রায় 400 জনকে জিজ্ঞাসাবাদ করলেও নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনার মামলায় এজাহারভুক্ত সব আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি তদন্ত কমিটি। তৈরি হয়নি প্রতিবেদনও। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গঠিত এই তদন্ত কমিটির সভাপতি জানিয়েছেন, আগামী মাসের শেষের দিকে প্রতিবেদন জমা দেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা। যারা এজাহারভুক্ত আসামি তাদেরকে কিন্তু এখনো আমরা আমাদের হাতে পাই নাই। তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ না করা যায় তো সেখানে কিন্তু মানে সম্পূর্ণতা, এই যে 100% সম্পূর্ণতা আসে না। পাশাপাশি ওটাও প্রচেষ্টা থাকবে যে তাদেরকে আনার ব্যাপারে তাদের মানে জিজ্ঞাসাবাদ করার প্রচেষ্টা থাকবে। দলের প্রাথমিক সদস্যপদ না থাকায় আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদও স্থগিত হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বগুড়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি বলেন, লতিফ সিদ্দিকী ধর্ম নিয়ে কটূক্তি করায় দলের উপর বিরূপ প্রভাব পড়েছে। প্রাথমিক সদস্য পদ স্থগিত হলে সংসদ সদস্য পদ স্থগিত, আর সেটা উত্তরের অপেক্ষা আছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একবারই অংশ নেওয়ার সুযোগ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে টিএসসিতে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। মিছিল নিয়ে শাহবাগে যাবার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নেওয়া সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক। এই সিদ্ধান্ত নিয়েছি সেটা দেশের স্বার্থে নিয়েছি, জনগণের স্বার্থে নিয়েছি। আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আসনের জন্য 67 জন ছাত্র যুদ্ধ করে। সেই জায়গায় একটা আসনের যে কত মূল্য সেটা আমরা উপলব্ধি করি। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মিছিল সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত কমিটিতে পদবঞ্চিত নেতারা। সমাবেশে নেতারা এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের আহ্বান জানান। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারাদিনের খবরগুলো জানাচ্ছিলেন কায়কোবাদ আকবর। যে আপনি শুনছিলেন যে খবরগুলো সারাদিন আলোচনায় ছিল, শিরোনাম হয়েছে। শুরুতেই একটু আসতে চাই সাতছড়িতে অস্ত্র উদ্ধারের ঘটনায়। র্যাব বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে এবং এই নিয়ে চতুর্থ দফা তারা এই অস্ত্র উদ্ধার করলো একই জায়গায়। সাতছড়িতে কি অস্ত্রের খনি আছে নাকি, জনাব শওকত মাহমুদ? না, আমরা তো র্যাবের এই সাফল্যে এবং বাংলাদেশের যে কোনো বাহিনীর এত বড় অস্ত্র উদ্ধারের ঘটনায় তো আমরা গর্ববোধ করতে পারি। কিন্তু বিষয়টি হচ্ছে যেটা জনমনে এটা বিশ্বাস করানো খুব কঠিন হয়ে যাচ্ছে যে একই জায়গায় উপর্যুপরি 4 বার র্যাব অস্ত্র উদ্ধার করলো এবং এই অস্ত্র যেগুলো উদ্ধার হয়েছে এগুলো এত ভারী অস্ত্রশস্ত্র যেগুলো তাদের বিবরণী আমরা জানতে পারছি। এই ভারী অস্ত্রশস্ত্র পাহাড়ের এত উপরে কিভাবে এগুলো এনে রাখা সম্ভব ছিল সেটাও আমাদের বোধগম্য নয়। অথবা যারা সন্ত্রাসী বা জঙ্গি তৎপরতা চালায় তাদের পক্ষে এই ধরনের অস্ত্রের ব্যবহার আমরা বাংলাদেশে বা আশেপাশে দেখেছি কিনা আমার কখনো মনে পড়ে না। আমার যেটা মনে হচ্ছে যে, এবং বিভিন্ন পত্রপত্রিকায় আমি রিপোর্ট দেখেছি যে তারা যেভাবে অস্ত্র উদ্ধার করে সে উদ্ধারের সময় তারা ইভেন ওই বন বিভাগের কর্মচারীরাও, আমি প্রথম দফার রিপোর্ট আমি একটা দেখেছিলাম যে তারাও জানে না যে র্যাব এখানে ঢুকে অস্ত্র উদ্ধার করছে বা তারা পারমিশনও নেয় না বা যাই হোক। কিন্তু তাদের এই অস্ত্র উদ্ধার প্রক্রিয়াটি একটা অস্বচ্ছ এবং খুব বিশ্বাসযোগ্য মনে হয় না, এই কারণে যে কাউকে না জানিয়েই তারা এই কাজটি এমনভাবে করে
যাতে করে সাংবাদিকদের মধ্যেও কিন্তু নানা ধরনের প্রশ্নের উদ্রেক হয়েছে। কাউকে না জানিয়ে কেন বলছেন? কারণ আমি কাউকে আমরা না দেখি জানিয়ে যে আমি অনেক বলছি, সময় তারা গণমাধ্যমের সাংবাদিকদেরকেও কিন্তু তারা নিয়ে যায় অস্ত্র উদ্ধার অভিযানের সময়, এবং কোন কোন চ্যানেল আসলে লাইভও সেটি দেখিয়েছে। হ্যাঁ, সেটা হয়েছে যে প্রথম দফায় যখন তারা যায়, আমরা মনে করি যে এইসব বাহিনীর কার্যকলাপ গোপনীয় রাখা বাঞ্ছনীয়। প্রথম দফায় যে অস্ত্র উদ্ধার করছে হওয়ার পরেই তারা মিডিয়াকে খবর দিবে, কিন্তু একটা সরকারি সংরক্ষিত এলাকায় যখন আপনি ঢুকবেন, তাহলে সংরক্ষিত এলাকার দায় দায়িত্বে যারা আছেন তাদেরকে তো অ্যাটলিস্ট ইনফর্ম করে রাখা দরকার যে আমরা এসছি, আমরা একটা অভিযান চালাবো। সেই বিষয়টি তারা করেনি। আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা আমি অনেকের কাছে আমি শুনেছি, যে বাংলাদেশে একসময় ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের একটা তৎপরতা ছিল, আস্তানা ছিল, এবং ভারত বারবার বলে আসছে যেন বাংলাদেশের মাটি ভারতীয় উগ্রবাদীদের দ্বারা ব্যবহৃত না হয়। এবং বাংলাদেশের সরকার, যে এই সরকার হোক বা পূর্বতন সরকার হোক, তারা পরিষ্কারভাবে বলেছে যে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে কখনোই ব্যবহার করা হবে না। এটা হতে পারে যে ভারতে যে নতুন সরকার এসছে, আপনি দেখবেন যে ভারতের সঙ্গে আলোচনা অথবা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরের ঠিক আগেই এই ধরনের একটি অস্ত্র উদ্ধার অভিযানের তৎপরতা দেখিয়ে ভারতকে বোঝানো হচ্ছে যে বাংলাদেশ অনেক আন্তরিক এইসব অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে। এই বিষয়টি নিয়েই কিন্তু আমি মনে করি যে এটার কারণেই জনগণের মধ্যে সন্দেহ যে ভারতকে অহেতুক খুশি করার জন্য এরকম কোনো একটা অস্ত্র উদ্ধারের নাটক করা হচ্ছে কিনা। জনাব শাহ আলমগীর, আপনার কাছেও কি এটা কি নাটক মনে হয়, কিংবা অবিশ্বাস সন্দেহ তৈরি হয় কিনা? যাক, আমাদের বন্ধু শওকত মাহমুদের এটা মনে হতে পারে নাটক, কিন্তু আমি একটা বিষয় একটু বলতে চাই যে শুধু এই সরকারের আমলে নয়, এর আগের সরকার মানে বিএনপির সরকারের সময়ও চট্টগ্রামে 10টা অস্ত্র উদ্ধারের ঘটনা কিন্তু আমরা জানি, এবং এটা কিন্তু আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে যে 10টা অস্ত্র কারা পাচার করেছিল, এবং এটা মানে এখন জানা যাচ্ছে যে উলফাই অস্ত্রগুলো উলফার কাছে যেত। অস্ত্রগুলো কোত্থেকে এসছে বলতে পারবো না, কিন্তু উলফার কাছে অস্ত্রগুলো যাওয়ার কথা ছিল। এবং বগুড়ায় মানে যেই অস্ত্রগুলো নওগাঁ দিয়ে পাচার হচ্ছিল, একটা অস্ত্র মানে একটা অস্ত্র বগুড়ায় হয়েছিল, সেগুলিও কিন্তু বলা হয়েছিল এই উলফার জন্যই যাচ্ছে, কিন্তু অস্ত্রগুলো এসেছিল কিন্তু সিলেট থেকে। যে রুটে যায় সেটা কিন্তু সিলেট থেকেই যাচ্ছিল। সুতরাং এখন সাতছড়িতে 4 দফায় যখন এগুলো উদ্ধার হচ্ছে, এই অস্ত্রগুলো মানে এটা যে উলফার জন্যেই ওরা ব্যবহার করত কিংবা ভারতীয় কোনো জঙ্গি গোষ্ঠী এটা ব্যবহার করত, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। এটা কিন্তু বলা হয় র‍্যাব দাবি করেছে যে এখানে অল ত্রিপুরা টাইগার ফোর্সেস যে একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে, এটি তাদের আস্তানা ছিল, এটি র‍্যাবের দাবি আর কি। হ্যাঁ, কিন্তু এই যে এখন যেটা মানে যেটা শওকত মাহমুদ বললেন যে ভারতের সরকারকে খুশি করার জন্য, মানে আমি বলেছি এটা একটা মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ভারতের মন্ত্রীর সফরের আগে, ভারতের সঙ্গে বৈঠকের আগে এই জিনিসগুলো করার 2-1টি ক্ষেত্রে ঘটনা ঘটেছে, সেই কারণে আমি বলেছি। আর চট্টগ্রামে ট্রাক উদ্ধার তো এক জায়গা থেকে হচ্ছে, সাতছড়ি থেকে একই জায়গায় বারবার অস্ত্র উদ্ধার, তাহলে একবারে করছেন না কেন? না, একটা বিষয় হলো না, এটা তো একটা জায়গায় হয়তো ওরা মানে অস্ত্রটাকে মজুত করছিল, কারণ এটা নিশ্চয়ই তাদের যাতায়াতের জন্য সুবিধা ছিল কিংবা অস্ত্র আনার ব্যাপারটা সুবিধা ছিল। এবং আরেকটা বিষয় হলো যে এই অস্ত্রগুলো কিন্তু মাটির নিচে ছিল, মানে এগুলো কিন্তু মাটির নিচে উদ্ধার অস্ত্রগুলির ছবি তো আমরা আসলে টেলিভিশনে দেখতে পাচ্ছি, সেই অস্ত্রগুলি কি দেখে মনে হয় যে মাটির নিচে ছিল, এরকম কি মনে হয়? এবং তারা কিন্তু দাবি করছে এগুলি পরিত্যক্ত। মাটির নিচে মানে কিন্তু মাটির নিচে মানে চাপা পড়া ছিল না, কিন্তু এই অস্ত্রগুলো একটা সুড়ঙ্গ পথে তারা থাকার জায়গা ছিল সেখানে, যেখানে মানে অস্ত্রগুলো সাজানো থাকতো এবং এখানে তারা বসে মিটিং করতো, এইরকম। কিন্তু সুড়ঙ্গ পথ মানে কিন্তু চাপা দেওয়া এই অস্ত্রগুলো ছিল না। ত্রিপুরা পল্লীর অজিত দেব বর্মন নামে একজনের মানে গোয়াল ঘর বলে দাবি করা হয়েছিল আর কি। কোনটাকে? ওই এর আগেরটা, তৃতীয় দফা, এটা তো চতুর্থ দফা। তৃতীয় দফায় যখন অস্ত্র উদ্ধার করা হয়েছিল তখন বলা হয়েছিল একজন না। যাক, আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের মাটি একসময় কিন্তু এই ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা কিন্তু ব্যবহার করতো, এটা কিন্তু এটার প্রমাণ। এবং যে অস্ত্রগুলো এর আগে ধরা পড়েছে, 10টা অস্ত্র বলেন কিংবা বগুড়ার অস্ত্র বলেন, এগুলোতে ধরা পড়ার পেছনে যে তৎকালীন যে আমাদের সরকার, সেই সরকারও যে মানে এটার মধ্যে তাদের একটা সায় ছিল, এটা কিন্তু এই ঘটনাগুলো কিন্তু প্রমাণিত হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই এত বড় অস্ত্রের ঘাঁটি কখনোই
মানে যেই সরকার থাকেন ওই সরকারের মানে তাদের সম্মতি ছাড়া কিংবা তাদের অজান্তে এরকম একটা ঘটনা কিন্তু আমাদের কখনো ঘটতে সীমান্ত পারে না। রক্ষীরা তাহলে কি করে ওখানে? তো আপনি জানেন যে সীমান্ত এলাকা, তাহলে আমাদের যে সীমান্ত রক্ষীরা আছে তারা কি করছে? জনাব শওকত মাহমুদ, সাম্প্রতিক সময় আমরা দেখেছি র্যাবের ইমেজ বিল্ড আপের একটা প্রক্রিয়ার কথা অনেকেই বলছেন, তাদের একটু সংকটও দেখা গেছে ভাবমূর্তির। এই বিষয়টা নিয়ে আপনি আপনার কাছে ফিরবো, দর্শক তার আগে নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি জনাব শওকত মাহমুদ, আপনার কাছে প্রশ্ন ছিল যে র্যাবের ভাবমূর্তি পুনরুদ্ধারের কোনো প্রক্রিয়া কিনা। এটা আমি মনে হয় যে আপনার প্রশ্নের সঙ্গে প্রশ্নের সঙ্গে আমি একমত এই কারণে যে মানুষ জিজ্ঞেস করছে যে এই র্যাব এই খুন খারাপের মধ্য দিয়ে তাদের ইমেজ পড়ে গেছে, সেখানে র্যাব এই উদ্ধার অভিযানের নামে তাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করার চেষ্টা করছে। আমি যেই একটি সম্ভাবনার কথা বললাম সেটির পরেও এটিও একটি কারণ যেই কারণে র্যাব এই তৎপরতাগুলো চালাচ্ছে। তবে র্যাব গুম খুনের যেই অপকর্মগুলো করেছে সেই অপকর্মগুলো কিন্তু কোনোভাবেই এই ধরনের উদ্ধার অভিযানের মধ্য দিয়ে ঢাকা পড়তে পারে না। র্যাব একসময় অনেক তাদের তো ভালো অনেক ভালো অভিযানে সাফল্যও সাফল্য আছে। আছে, কিন্তু কথা হচ্ছে যে সেই সাফল্যকে আমরা কিন্তু এই মানবাধিকার লঙ্ঘনের এই লোমহর্ষক ঘটনাগুলো দিয়ে কিন্তু তার সাফল্যের পালককে আমরা উজ্জ্বল করতে পারবো না। এটা কোনোদিনও কোথাও হয়নি। আর আমি শাহ আলমগীর ভাইয়ের একটা বন্ধু মানুষ, তার একটা কথা রেফারেন্সে বলছি। তিনি বলছেন যে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার হয়েছে, আগের সরকার অনুমতি ছিল, এই কথাগুলো তিনি বলেছেন। আমি এটার সত্যতা বা মিথ্যা যাচাইয়ে যাব না, কিন্তু একটি কথাকে আমি সত্য বলে জানি, সেটি হচ্ছে যে ভারতের মাটিও বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার হয়েছে। এই চাকমার সন্তুলানমার যে বাহিনী, তাদেরকে ভারতে প্রকাশ্যে আশ্রয় দিয়ে তাদের প্রশিক্ষণ দিয়ে তারা বাংলাদেশের ভেতরে পাঠিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তো তারা যুদ্ধ করিয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই এবং অস্বীকার করার উপায় নেই। এবং সেই কারণে ভারতের কোনো নিরাপত্তা কর্মকর্তা বা পরে কোনো গোয়েন্দা কর্মকর্তা এই জন্য তাদের আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন, এটাও কিন্তু কোনো নজির নেই। আজকে আমরা বলছি হ্যাঁ 10 ট্রাকের অস্ত্রের ঘটনা, এটা বাংলাদেশকে চাঞ্চল্যের মধ্যে ফেলে দিয়েছিল, অস্বীকার করার উপায় নেই। কিন্তু এমনি করে তো ভারতেও এই ধরনের জনসংগীত সমিতিকে তারা প্রশিক্ষণ দিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। আমি এই প্রসঙ্গে বলছি যে আমি বলছি যে আমরা উভয় ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ঘটনাগুলো দেখছি। না, সম্প্রতি তো সরকারের পক্ষ থেকে এই অভিযোগ জানানোই হয়েছে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদেরকে তথ্য দেওয়া হয়েছে যে 5ই জানুয়ারির নির্বাচনের আগে জামায়াত দেশে যে নাশকতা চালিয়েছে তা ভারতের মানে অর্থ এসেছে, সেই অভিযোগ কিন্তু সরকার কিন্তু দিয়েছে তাদের কাছে, ভারতের কাছে দিয়েছে। এবং এর পরবর্তী ভারত পর্যায়ে ভারতের একটি তদন্ত সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা যে যারা ধরা পড়েছে দেখার জন্য। আমরা সেটার জন্য অপেক্ষা করি যে কি ধরনের ফলাফল আসে। এই সম্পর্কে আপনার মতামত একটু ছোট্ট করে জানতে চাই। না, একটা বিষয় হচ্ছে যে মানে যেটা শওকত মাহমুদ বললেন যে ভারতে তখন আমাদের শান্তি বাহিনীকে ট্রেনিং দেওয়া, অস্ত্র দেওয়া, এই কাজটা হচ্ছিল, এটা তো অস্বীকার করার উপায় নেই, এটা হচ্ছিল। এবং আমাদের পুরো পার্বত্য এলাকাটাই কিন্তু এমন একটা এলাকায় পরিণত হয়েছিল যে এখানে কোনো